এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলাপের বিষয় বাজেটে কার স্বস্তি। সঙ্গে আছেন সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন আমার সহকর্মী স্টুডিওতে বেলায়েত হোসাইন, এবং আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাজেট পাশ হলো। আগামীকাল থেকেই বাজেট 1 তারিখ থেকে আমরা জানি যে অর্থ বছরটি শুরু হবে। বেলায়েত আমার সহকর্মী, তিনি আজ সারাদিনই এবং গতকালও কিন্তু অর্থ বিল নিয়ে উনি ফলো করেছেন। যদি আজকে যে পাশ হলো, কি কি বিষয়গুলো ছিল, কি কি সংশোধনী আসলো, বা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলো, এবং পাশের বিষয়টি যদি একটু আমাদেরকে জানান। ধন্যবাদ সেলিয়া। বাজেট নিয়ে গতকালই সমাপনী আলোচনা হয়ে গেছে। বিরোধী দলীয় নেতা, সংসদ নেতা এবং অর্থমন্ত্রী কথা বলেছেন অর্থ বিল যখন পাশ হচ্ছিল। আজকে মূলত বাজেটের যেই 7,97,000 কোটি টাকা, এই 7,97,000 কোটি টাকা ভাগ ভাগ করে 59টি মন্ত্রণালয় এবং বিভাগ তাদের পরিচালনা এবং উন্নয়ন ব্যয় তাদের মঞ্জুরি দাবি উপস্থাপন করেছেন। প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থাপন করেছেন। যেই বিভাগগুলোতে সংসদে তাদের প্রতিনিধিত্ব নাই, আর সেগুলোকে কোনো একটার সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। যেমন নির্বাচন কমিশনের তো সংসদে কেউ নাই, সুতরাং ওই নির্বাচন কমিশনের বাজেটটা আইন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি উপস্থাপন করেছেন। এভাবে করে 59টি মন্ত্রণালয় তাদের বাজেটগুলো উপস্থাপন করেছেন। তো তার উপর ছাঁটাই প্রস্তাবে আলোচনা হয়েছে। তো ছাঁটাই প্রস্তাবের আলোচনা আজকে আমি বারবারই আমাদের যখন ডিসকাশন হচ্ছিল সেখানেও বলার চেষ্টা করছি। একটি মজার বিষয় আমার কাছে মনে হয়েছে যে আসলে যে প্রত্যেকটি উন্নয়ন এবং পরিচালন প্রস্তাব যখন করছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীরা, তখন এই ছাঁটাই প্রস্তাবে আলোচনার উপরে সংসদ সদস্যরা বলেছিলেন যে তার ওই পুরো টাকাটা হ্রাস করে তাকে 1 টাকা দেওয়া হোক। তার মানে যদি পুরো বাজেটটা আসলে তাদের ছাঁটাই প্রস্তাব যদি সংসদে গৃহীত হতো, তাহলে কিন্তু মূল বাজেটটা 59 টাকা দাঁড়াতো। তো 59 টাকা দিয়ে তো আর সরকার পরিচালনা করা যায় না, দেশ চালানো যায় না। সেই জন্যই 7,97,000 কোটি টাকার এই বাজেট। আমরা দেখেছি এখানে নানা বিষয়গুলো উঠে এসেছে। বিশেষ করে বাজেট যে বাস্তবায়ন করা যায় না, সেই বিষয়টি সংসদ সদস্যদের বক্তব্যে উঠে এসেছে। তখন আইনমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে আসলে যে বিচারাধীন 42,000-এর মতো মামলা রয়েছে, যেই পরিমাণ জনবল প্রয়োজন, যে পরিমাণ বিচার বিভাগে যে পরিমাণ অবকাঠামো দরকার, আদালত প্রয়োজন, সেটা খুবই অপ্রতুল। সেজন্য তিনি বলছেন আমাকে 1 টাকা দিলে হবে না, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে। এই বিষয়টি তিনি বলেছেন। এর বাইরে সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর কথা উঠে এসেছে। সেখানে বেশ কিছু অনিয়মের কথা আমরা দেখেছি, সংসদ সদস্যরা উল্লেখ করেছেন। বিশেষ করে যেই টাকাটি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা হিসাবে যায়, অনেক সময় তারা অনেক ধরনের দালালের খপ্পরে পড়েন, নানাভাবে অনেক সমস্যার মুখোমুখি হন। সেই কথাগুলো উঠে এসেছে এবং সামাজিক নিরাপত্তার আওতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। কারণ জানেন যে আসলে বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই জন্য তাদেরকে, অন্তত যারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে এটা মধ্যে দিয়ে এসে ব্যালেন্স করার কথা হয়েছে। সর্বশেষ অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2024 যেই তিনি উপস্থাপন করেছেন, সেটি সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব দিয়ে বাজেটটি পাশ হয়ে গেল আজকে জাতীয় সংসদে। আপনি যে বিষয়গুলো, আমরা জানি যে মূল্যস্ফীতিকে প্রাধান্য দেওয়া হয়, আমরা জানি যে এবারের বাজেটের নয়, শুধু গত কয়েক অর্থ বছরেও এবার মূল্যস্ফীতি নিয়ে কিন্তু ঘোষণা এসছে। সেটি কিন্তু বিশ্বব্যাংক এবং IMF থেকে তারা যে পূর্ব শর্তগুলো, মানে পূর্বাভাস দিয়েছে, সেটি থেকে কম। আমি যদি আব্দুল মজিদ স্যারের কাছে জানতে চাই যে এই বছর যে বাজেটটি করা হলো মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়ে এবং বাজেটের ঘাটতি, এটি নিয়ে অবশ্য বেলায়েতের সাথে আমার কথাই হচ্ছিল। এই বাজেট ঘাটতি এবং এনবিআর-এর সক্ষমতা নিয়ে কিন্তু শুরু থেকেই আমরা বলে আসছি, এবং গত অর্থ বছরে যখন আমরা এনবিআর-এর সক্ষমতা, সেটি কিন্তু সংশোধিত আকারে বছরের মধ্যম পর্যায়ে গিয়ে আমরা দেখি সংশোধন করে কমিয়ে নিয়ে আসা হয়। এবার আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিতে যে বাজেট ঘাটতি এবং এনবিআর-এর সক্ষমতা, সেটি আসলে কতটুকু বেড়েছে, এটি পূরণ করতে পারবো কিনা আমরা, বা চ্যালেঞ্জ আছে কিনা এখানে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এবারের বাজেটটিকে বলা হয়েছে সংকোচনমূলক বাজেট আরও বড় হতে পারত, বা সেটাকে কেউ কেউ উচ্চাভিলাষীও বলতে পারতেন। কিন্তু এটা সংকোচনমূলক বলাতে কারণটা হচ্ছে এই যে, যেহেতু এনবিআর-এর রেভিনিউ আর্নিং তেমন হচ্ছে না, বাইরের বহু দেনা পাওনা আছে, অনেক প্রকল্প ওইভাবে পড়ে আছে। সবচাইতে সবার উপরে মেন কথা হচ্ছে যে আমি এমন একটা বাজেট তৈরি করব যেন মূল্যস্ফীতিটাকে আমি নিয়ন্ত্রণে আনতে পারি। এই জন্যই সংকোচন বলা হয়েছে। কিন্তু এটা ভিতরে একটা সূক্ষ্ম একটা রয়ে গেছে, সেটা দেখার বিষয় রয়ে গেছে। সেটা হচ্ছে আমার এই সময় সংকোচনমূলক বাজেট হওয়ার দরকার ছিল না, আমার দরকার আর বরং
সম্প্রসারণমূলক বাজেট। কারণ 2026 সালে আমি যখন গ্রাজুয়েট হতে যাচ্ছি, তার আগে তো আমার কিছু পড়াশুনোর দরকার আছে, আর একটু পড়াশুনো করা দরকার, ভালো ডিম খাওয়া দরকার, একটা কিছু করা দরকার, নইলে আমি গ্রাজুয়েট হব কী করে? তো গ্রাজুয়েট হওয়ার আগে আমার যে প্রস্তুতি, অর্থনৈতিক খাতে, বিভিন্ন খাতে আমার যে একটা ডিসিপ্লিন আনার ব্যাপার, কারণ আমাকে তো ওই সময় যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জে পড়তে হবে, আমি অনেকগুলো আমদানি রপ্তানির ওই যে সুযোগগুলো পাবো না, তারপরে আমাকে সবসময় দাওয়াত করবে না। গ্রামের রহিম মিয়া হঠাৎ করে যদি চৌধুরী হয়ে যায়, তো তখন তো তার ওই ফ্রি দাওয়াত আর কেউ করবে না, বলবে আসবা ক্লাবে, আসবা ভালো ভোডৌকন নিয়ে আসবা, ভালো টাই পরিয়ে আসবা, সেই হবে তুমি রহিম মিয়া, নইলে তো রহিম চৌধুরী হতে পারবা না। আমারও তাই হবে। 2026 সালে আমি যখন গ্রাজুয়েট হব, তখন আমি অনেক ঘরে ঢুকতে পারবো না, অনেক জায়গায় দাওয়াত পাবো না, অনেক জায়গায় সহজ সত্ত্বের ঋণ পাবো না, বলবে না তুমি তো চৌধুরী হয়ে গেছো এখন তোমার। সুতরাং এর আগে আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো সম্প্রসারণ বাজেট যে সময় বেশি দরকার, সেই সময় আমি সংকোচনমূলক করতে বাধ্য হলাম। যুক্ত আছে, কারণ আছে, যুক্তি আছে। আমি পুলিশকে বললাম যে পুলিশকে বললাম খুব জোরে দৌড়াও, ওই চোরকে ধরতে হবে। ও কিছু দূর দৌড়ি বললো কি স্যার পায়ে ব্যথা, তো পায়ে ব্যথার জন্য আমি আর দৌড়তে পারলাম না। তো এখন এখানে অবস্থাটা ওই রকম। তো এখন সংকোচনমূলক করার পরেও দেখা যাচ্ছে যে বাজেটের একটা সিম্পল ম্যাথ আর কি, আমি বলি যাদববাবুর পাটিগণিত আর কি। হ্যাঁ, যদি 8 কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার যদি বাজেট হয়, ওখান থেকে আমাকে ওই ঘাটতিটা একটা এর ভিতরে রাখতে হয়। বেশি 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 করা যাবে না, আবার কমও করা যাবে না। তো সেটা সাধারণত ওই যে আইএমএফ বলে থাকে, আগেও বলা থাকে যে একটা ক্যাপ দেওয়া থাকে, 5% অফ জিডিপি আপনি ইয়ে করতে পারেন, ঘাটতি রাখতে পারেন। ঘাটতি রাখলে সেটা জোগাড় করার একটা পথঘাট থাকে। এখানেও তাই, অঙ্ক আর মানে 8 কোটি, আমি 8 লক্ষ কোটি টাকাই বলবো, ওখান থেকে ওই 4.5%-এর মতো বোধহয় এবার ঘাটতির এটা বলা হয়েছে। তো ওইটা বলে যে টাকা, সেইটা বিয়োগ করেই বাকিটাই হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব, অভ্যন্তরীণ। সেই অভ্যন্তরীণ রাজস্বের আবার সিংহভাগ হচ্ছে এনবিআরের। তো ফলে অটোমেটিক্যালি এনবিআরের ভাগে ওইটা পড়ে গেছে, মানে লক্ষ্যমাত্রাটা পড়ে গেছে। এটা কিছু করার নাই, এটা পড়েই যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এনবিআর এটা পারবে কিনা, এনবিআরের পারার ইতিহাস কি? যেমন এই বছর এই 11 মাসে তারা রিভাইজ বাজেট করে, রিভাইজ বাজেটটা আমাদের দেশে একটা সিস্টেম হচ্ছে, এমনভাবে রিভাইজ করি যা আমি 11 মাসে করেছি বা করতে পারবো সেইটার কাছাকাছি নিয়ে যাই। যেই আমি দেখাই, এই দেখেন আমি 90%, 99% আমি ইয়ে করেছি, কিন্তু দেখা উচিত আপনি কত করতে চেয়েছিলেন সেইটার সাথে পার্সেন্টেজ কত, এবং পরবর্তী বছরে বাজেটটাও কিন্তু করা উচিত ওই রিভাইজ থেকে দূরে করলে কিন্তু ওই হিসাবের সাথে মেলে না আর কি, কিন্তু এগুলো করা হয়। এতে যাই হোক, এখন দেখা যাচ্ছে যে 11 মাসে, এই কিছুক্ষণ আগেও একটা থেকে আমাকে প্রশ্ন করতেছিল, বললো স্যার 99% হয়েছে। হ্যাঁ, ওই 11 মাসে। আমি বললাম এইটা দিয়ে তো কথা ঠিক হলো না, তুমি বরং ইয়ার টু ইয়ার, গত বছর 11 মাসে কত হয়েছিল, এবছর 11 মাসে কত হলো, তাহলে তুমি বুঝতে পারছো প্রবৃদ্ধি কতটুকু হচ্ছে, সক্ষমতা কতটুকু বেড়েছে, কতটুকু সামনে সম্ভব, সেটা বোঝা যেত আর কি। তো ঠিক আছে, ও তখন বলছে যে স্যার তাহলে 12তম মাসে প্রায় কত 89,000 কোটি টাকা না কত যেন আয় করতে হবে, করলে ওইটার লক্ষ্যমাত্রা। আমি বললাম হ্যাঁ, এটা ঠিক, সবসময় শেষ মাসে রেভিনিউ একটু বড় হয়, বেশি হয়। কারণ হয় যে অনেকের ওই যে লাস্ট কিস্তি পয়সা দেওয়ার ব্যাপারটা থাকে। এমনকি এটাও আছে, এটা এখন টিভির ভিতরে বলার অসুবিধা নাই, সেটা হচ্ছে যে সাধারণত অনেকে বড় বড় কোম্পানির সাথে এনবিআর একটা দফায় যায়, বলে আপনি কিছু অ্যাডভান্স দেন, হ্যাঁ আমি পরে জানুয়ারি, জুলাই, আগস্টে আমি ওইটাকে কাভার করে দেব, আমার আগে লক্ষ্যমাত্রাটা ঠিক করতে দেন। তো কিছু অ্যাডভান্সও আসে। হ্যাঁ, তো যাই হোক, আমার দেখতে হবে প্রকৃতপক্ষে এই যে 89,000 কোটি না কত কি, যেটা লাস্ট মিনিটে, এটা তো সম্ভব না, কম হবে বা যাই হবে হোক। পয়েন্ট হচ্ছে এই, আপনি বলছিলেন এনবিআরের সক্ষমতা। আমি এনবিআরের সক্ষমতাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওর নিজস্ব লোক বলের সক্ষমতা, পারবে, কত চেষ্টা করবে না করবে, ওর ডিজিটাইজেশন হয়েছে কিনা, ওর অটোমেশনের কথা অনেক দিন করে হচ্ছে, এগুলো তার সব সক্ষমতার বিষয়ের ব্যাপার। কিন্তু তার সক্ষমতা মেন হচ্ছে অর্থনীতি, যে অর্থনীতি থেকে সে নেবে
সেই অর্থনীতি কতটা সুস্থ আছে। আপনি খেজুর গাছ থেকে রস চাচ্ছেন, কিন্তু ওর গোড়ায় মোটে পানি দেন নাই, বা সে শুকিয়ে যাচ্ছে দিন দিন, আপনি বেশি রস চেয়ে কী হবে? তো এখানেও ব্যাপারটা তাই, অর্থনীতিকে সুস্থ করতে হবে, সুস্থ থাকতে হবে, তাহলে সে পারবে। এখন আমাদের সিস্টেমটা হচ্ছে যে ভাবকা নেই এনবিআর কেন এটা নিতে পারতেছে না, নেবে কোত্থেকে, যে জায়গায় তো আমি ঠিক করিনি। এই দায়িত্ব কিন্তু সমগ্র অর্থনীতি, রাষ্ট্রের, করদাতার, সকলের। তাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলেই না সে রেভিনিউ দিতে পারবে। সেই জন্যেই এই যে ব্যাংকিং খাত, হুইচ ইজ দ্য হার্ট অফ দি ইকোনমি, যেখান থেকে সব কিছু তৈরি হয় বা ইয়ে হয়, লাভ হলে ওখান থেকে রেভিনিউ আসে, অর্থনীতির যদি আমরা ব্যাংকিং খাত নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি জাস্ট বলছি, ঋণ দেয় সেইটার ইয়ে ব্যবস্থা সেইটা ঠিক না করে, সেই জন্য যার জন্য এনবিআর এর চেয়ারম্যান, এটা আগেও আমরাও বলতাম না, কিন্তু বলতে উনি বাধ্য হয়েছেন, বলেছেন আর কি বিষয়টাকে স্পষ্ট করার জন্য। সেটা বলছে যে আমি তো অসহায়, কারণ আমাকে একটা টার্গেট দিচ্ছেন, কিন্তু আমার ইয়ে নাই, আমার অর্থনীতি সেই অবস্থায় নাই, আমি সেইভাবে নিতে পারছি না। আমরা এই ব্যাংকিং খাত নিয়ে কথা বলবো, কারণ ব্যাংকিং খাত খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমাদের ঘাটতি বাজেট থাকে। আমরা এই বিষয়ে এবারের বাজেট নিয়ে বিরূপাক্ষ পালের সাথে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই এবারের বাজেট দেখেছেন এবং এরই মধ্যে বেশ কিছু সংশোধনী খুব মোটা দাগে আসেনি। তবে আপনার কাছে যদি জানতে চাই, স্যার যেমন বলছিলেন যে সম্প্রসারণমূলক বাজেট হওয়ার কথা ছিল, এই সময় আমরা সংকোচনমূলক করছি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আপনার কাছে যদি প্রশ্ন করি, অবকাঠামোগত এবং গুণগত মানের জায়গায় কতটুকু আসলে এই বাজেটকে দেখছেন? কতটুকু অবকাঠামোগত উন্নয়ন, কতটা গুণগত মান উন্নয়ন হবে? যেহেতু সম্প্রসারণমূলক বাজেট 2026 সালে আমরা গ্র্যাজুয়েশনের কথা বলছি, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ, এবং ধন্যবাদ আজকে ডক্টর মজিদ আছেন এবং তার কথাবার্তাগুলি ভালো লাগে এই জন্য যে রূপক দিয়ে কথা বলেন, তাতে সাধারণ মানুষের বোধগম্যতা বাড়ে। যেমন খেজুর গাছের নিচে পানি না দিলে শুধু সেখান থেকে রস পাওয়া যায় না, সেটাও। কিন্তু আমি প্রথমত অবকাঠামোর যে কথাটা বলছি, যে এইভাবে যদি শুরু করি, যে ধরুন অধ্যয়ন করা, পড়াশোনা করা ভালো, সবাই বলেছেন, এখন আপনি পড়াশোনা করছেন, পাশের বাড়িতে আগুন লেগেছে, এখন আগুনটা নিবানো কিন্তু দরকার, এখন পড়াশোনা না। তো ব্যাপার হচ্ছে অবকাঠামো বাড়বে। এবং ডক্টর মজিদ যে উৎকণ্ঠাটা প্রকাশ করেছেন যে আমরা যদি গ্র্যাজুয়েশনটা হয়ে যায় তখন তো আমাদের আরো সক্ষমতা বাড়াতে হবে, সেই জায়গাটাতে আমরা কিন্তু এখন সেই কাজটা শুরু করে দিতে পারতাম যদি আমরা যথাসময়ে মূল্যস্ফীতির আগুনটা দমন করতাম। আমরা করিনি, আগুনটা বেড়েছে, এটা বুশ ফায়ার হয়ে গেছে। কেন করিনি? কারণ আমরা সুদের হারের নীতিতে ভুল ছিল, আমাদের টাকা প্রিন্টিং করেছি আমরা, এবং সেই সমস্ত দোষ কিছুটা মানে রাশিয়া, পুটিন কর্তৃক ইউক্রেন আক্রমণ, যেটাকে বাংলাদেশে কেন জানি ইউক্রেন যুদ্ধ বলে, এটা ইউক্রেনের যুদ্ধ না, এটা পুতিনের চাপানো যুদ্ধ, তো সেটার উপর চাপানো হয়, সেগুলো না। আসলে অভ্যন্তরীণভাবে এর আগের বাজেটটি ছিল অত্যন্ত মানে মাত্রাতিরিক্ত ভাবে উচ্চাভিলাষী, এবং সেটা নির্বাচনী বাজেট বলে তো হয় কিছুটা, কিন্তু তার চেয়েও বেশি মাত্রা ছিলেন, কারণ সাবেক অর্থমন্ত্রী একজন হিসাববিদ ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন না। তো সেইটার রেজাল্টটাকে, সেটাকে অ্যাডজাস্ট করতে যখন ব্যাংকিং খাত থেকে প্রচুর টাকা নিয়ে নেওয়া হলো, যেহেতু সরকারের হাত দিয়ে যে টাকাটা যায়, ব্যাংকিং খাতের ব্যাপারটা হচ্ছে যখন প্রাইভেট এন্টারপ্রাইজ নেয় তখন তার সাথে সে জিনিসগুলো নিয়ে বানায়। তো সে যদি, আমি টাকাটা ঋণ নিলাম, ঋণ নিয়ে যখন আমি লাউ উৎপাদন করব, চাল উৎপাদন করব বা দ্রব্য উৎপাদন করব, দ্রব্যগুলো বাজারে আসবে, এটার একটা সাপ্লাই সাইড ইফেক্ট আছে। তার মানে সাপ্লাই যখন বেড়ে যায় তখন কিন্তু জিনিসপত্রের দাম কমে যায়। কিন্তু সরকারকে দিয়ে যদি একটা লাউ উৎপাদন করাতে বলি, একটা লাউয়ের পিছনে হয়তো 20,000 টাকা খরচ পড়লো, সুতরাং অপচয়মূলক হয়। এটা আমাদের দেশের রেকর্ড আছে, এটা আমার কথা না, যে আমরা রাস্তা বানাই, পৃথিবীর সবচেয়ে বড় খরচ হচ্ছে সেতু বানাই, সেগুলো দরকার আছে। সুতরাং সরকার যখন নিয়ে নেয়, যেটাকে অর্থনীতিতে ক্রাউডিং আউট বলে, তখন কিন্তু ইনফ্লেশনটা বাড়ে। সুতরাং আমি যেটা বলবো, অবকাঠামোর দিকে এখন নজর না, নজরটা হচ্ছে বাজেটের ইনফ্লেশন। তো গত 3টা বাজেটই, দুটো বাজেট, এর আগের দুটো বাজেটই সবসময় ইনফ্লেশন বলতো, কিন্তু আমি সম্প্রতি বণিক বার্তা একটা আর্টিকেল লিখেছি যে বাজেট কখনো ইনফ্লেশন কমায় না, বাজেটের কাজটা এটা না, এটা মুদ্রানীতির কাজ, কিন্তু বাজেট তার সাথে সমন্বয় করে। সেই অর্থে বাজেট সংকোচনমূলক হয়নি, কোনোভাবেই হয়নি। আমি একটা হিসাব দিয়ে বলি, সংসদে বলেছেন তথ্য প্রতিমন্ত্রীদের বাজেট এবার বেড়েছে মাত্র 6 ভাগ, সেটা ঠিক নয়। আমি যদি প্রকৃত অর্থে বলি যে রিভাইজড বাজেট যেটা হয়েছে সেটা থেকে বেড়েছে 11.56%, মানে অলমোস্ট 12% ইনক্রিজ। কোন অর্থে এটা কোনোভাবেই কম নয়। অন্যান্য 12-13 ভাগ
বাজেট বাড়ে। সুতরাং এখানে একটা ফাঁকি আছে। ওই আগে বাজেট কত ছিল, ঘোষণা কত হয়েছিল সেটার চেয়ে বড় কথা প্র্যাকটিক্যালি যেটা রিভাইজড বাজেটেতে 12.5 হয়েছে, সুতরাং মূল্যস্ফীতি কমাবে না। তো ঘুরে ফিরে অবকাঠামোর কথায় আসি, এখন সেটা প্রায়োরিটি না। যেমন যখন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের পর ওরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, নানান কিছু করবে, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, ইনফ্লেশন বেড়ে গেল, তখন এটাই ছিল মুখ্য চাওয়ার বিষয়। এখন সেটা কন্ট্রোল হয়েছে এবং আমরা বলতে পারি যে আগামী কয়েক মাস থেকে হয়তো যুক্তরাষ্ট্রের সুদের হার কর্তন করা শুরু করবে। কিন্তু আমাদের কেসটা কিন্তু তা না, আমরা যথাসময়ে কাজ করিনি। এখন সুদের হার বাড়তে বাড়তে অনেক উঁচুতে উঠেছে, ইনফ্লেশন কন্ট্রোলে আসেনি, কারণ যথাসময়ে আগুন আমরা নিভাইনি। সুতরাং বাজেটের যেই লক্ষ্যটা ছিল যে ইনফ্লেশন করবে, সেটা তারা করেনি। এবং সেটার জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা ডক্টর মজিদ বলেছেন যে অর্থনীতি ভালো হতে হয়, শুধু অর্থনীতি ভালো হতে হয় না। এখানে আমি আহ, গাউস মিয়া, আমি বলবো ডক্টর গাউস মিয়া, কারণ এত মানুষ ডক্টরেট পাচ্ছে, তাকেও আসলে দেওয়া উচিত। মানুষ ভুয়া ডক্টরেট কিনে নিচ্ছে, কারণ এই একজন ভদ্রলোক গত 15 বছর ধরে, এবং যেটা মজিদ স্যার ভালো বলতে পারবেন, তাকে চেনে না হয়তো ব্যক্তিগতভাবে, এই মানুষটা দিয়ে যাচ্ছেন জর্দা বিক্রি করা। তা বাংলাদেশ কি জর্দা রপ্তানিকারক দেশ? কেন দিয়ে যাচ্ছেন? এখানে একটা এথিক্যাল প্রবলেম আছে। বাংলাদেশের বাজেটে যে যাদের উপর করটা চাপানো দরকার, যেটা আয়কর থেকে চাপানো দরকার, সেটা কিন্তু হয়নি। সেটা হয়নি বলেই বড় লোকেরা ট্যাক্স দেয় না, ভালোভাবে দেয় না। আর তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা খেলাপি হয়, খেলাপি দিয়ে বিজনেসকে লুজিং কনসার্ন দেখায়। এটা অ্যাকাউন্টিং এর ফাঁকি। লুজিং কনসার্ন দেখালে তখন তাদেরকে কর দিতে হয় না। তো এই জায়গাটা যদি আমরা শক্ত না করি, অর্থনীতি তো বেস পয়েন্টে, ধরেন আজকে কৃষি যদি উন্নত হয়, কৃষি নিজের মতো কাজ করে যাচ্ছে, উন্নত হচ্ছে, কৃষককে আমরা কত ট্যাক্স দিতে বাধ্য করবো? আমরা তো ইনডিরেক্ট ট্যাক্স বাড়াতে বাড়াতে চরম পর্যায়ে চলে গেছি, আমরা ডিরেক্ট ট্যাক্স কাউকে ধরতে পারি না। এই জায়গাটাতে যদি ঠিক না করা হয়, তাহলে ভবিষ্যতে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং সম্ভব না। কারণ ইনফ্রাস্ট্রাকচারের জন্য মূল শক্তিটা আসতে হবে আমার রেভিনিউ থেকে, ঋণ করে না। যেমন আমি এবার বাজেটের আরেকটা দুর্বলতা দেখতে পাই, দেখানো হয়েছে যেহেতু ব্যাংকিং খাত থেকে এর একবারে অনেক টাকা নেওয়া হয়েছে, এবার দেখানো হয়েছে যে অভ্যন্তরীণ খাত থেকে মাত্র 3 ভাগ বৃদ্ধি পাবে ঋণ। কিন্তু এই এই ফাঁকিটা এড়ানোর জন্য বৈদেশিক ঋণ বৃদ্ধি পাবে প্রায় 20 ভাগ, 19.74%। তো বৈদেশিক ঋণ এখন বৃদ্ধি পাওয়ার তো সময় না, এখন তো ডলারের অ্যাপ্রিসিয়েশন। এই বৈদেশিক ঋণ নিলে তো এটা ডলার তো অ্যাপ্রিসিয়েট করছে, আমি তো ওইভাবে কুলাতে পাচ্ছি না। কারণ আমরা $460 বিলিয়ন জিডিপি ছিল, সেটা এখন সংসদে শুনলাম একজন প্রতিমন্ত্রী বলেছেন যে এটা 420, আমি হিসাব করে দেখলাম 431। যাই হোক, তার মানে কমে যাচ্ছে। সেখানে বিদেশি ঋণটা নিলে এটার দায় বাড়বে, এবং আমি মনে করি এটা আরো সম্প্রসারিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হয় যে বিদেশে যে উন্নত দেশে ইনফ্রাস্ট্রাকচারের বড় জিনিসটা আছে ডিরেক্ট ট্যাক্স, এবং সেই জায়গাটাতে যদি আমরা না ধরতে পারি, এবং ডক্টর মজিদ এটা আরো ভালো বলতে পারবেন যে কেন আমরা ধরতে পারি না, এখানে পলিটিক্যাল ইকোনমিটাই মুখ্য কারণ। তাছাড়া এবং এটাই বাজেটের বড় দুর্বলতা আমি মনে করি। বিরূপক্ষ পাল, আমরা আরো কথা বলবো, একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম আজকে যে বাজেট পাশ হলো, সে বাজেট নিয়ে। সামনের অর্থবছর 1 জুলাই থেকে শুরু হবে। পুরো 1 বছর আমরা কিভাবে চলবো, আমাদের দেশ কি লক্ষ্যে এগিয়ে যাবে, আমাদের ঘাটতি কত, আমাদের লক্ষ্যমাত্রা কি, সব কিছু আমরা নির্ধারণ করেছি। প্রথমেই যদি আমরা বিরূপক্ষ পালের সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যদি স্যারকেও আমি জিজ্ঞেস করছি যে এবারের যে বাজেট, বিরূপক্ষ পাল বললেন যে মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে, রিজার্ভের একটি চাপ রয়েছে, তারপরে ঘাটতি বাজেট আছে, সব কিছু মূল্যস্ফীতিকে টার্গেট করে করা হয়েছে। রিজার্ভ এবং বিনিয়োগও কিন্তু একটি অন্যতম একটি টার্গেট হয়ে থাকে যে সামনের বছর আমরা কতটুকু সম্প্রসারণে যাব, কতটুকু যাব। তো সেই ক্ষেত্রে যদি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বিরূপক্ষ পালকে পাবো অনলাইনে, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। যদি বলেন যে এটা কতটুকু সহায়ক হবে আমাদের জন্য এই বাজেটটি, আমাদের রিজার্ভ বাড়াতে, আমাদের বিনিয়োগ বাড়াতে এবং মূল্যস্ফীতি কমাতে। খুব সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে প্রথমে বিনিয়োগের কথাটাই বলি অন্যভাবে। বিনিয়োগটাও হতে হবে। এখন সব বিনিয়োগের দায়িত্ব যদি সরকার নিয়ে নেয়, তাহলে তো বেসরকারি খাতের বিনিয়োগ হবে না। বেসরকারি খাতের বিনিয়োগেই কিন্তু এই যে আমরা কর্মসৃজন বলি, 82% বেসরকারি খাত থেকে। হ্যাঁ, তো বলি, কিন্তু না, সে তার টাকা কই?
আমি তো ব্যাংকের ওর যে যা টাকা তার তো সিংহভাগই আমি নিয়ে নিচ্ছি, মানে সরকার সরকার লোন, সরকার ওই যে ট্রেজারি বিলের মাধ্যমে বা যেভাবে হোক নিয়ে নিচ্ছে। অর্থাৎ সরকার বরং বেটার মানে ড্রাই আপ করে ফেলছে পরিস্থিতির থেকে, সে টাকা সব টেনে নিয়ে নিচ্ছে, নিজেই নিয়ে নিচ্ছে, নিয়ে নিজেই হয়তো ওই অবকাঠামো বা এদিক ওদিক খরচ করবে, এটা ঠিক আছে। কিন্তু যে অ্যাকচুয়ালি কর্মসৃজন করবে, যে অর্থনীতি থেকে সত্যি ভালো পজিশন আনবে, সেই বেসরকারি খাতের তো অংশগ্রহণ কমে যাচ্ছে ওই কারণে। সে পারবে না। যেমন ট্রেজারি বিলে এখন 12.5, 13, 14 যখন করা হচ্ছে, তার মধ্যে টাকা সব এদিকে টেনে আসতেছে, ওখান থেকে ও সরকারের কাছ থেকে সহজে পাবে না। এটা একটা তার যেমন সমস্যা হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে এই যে আমি বিনিয়োগ করব, যে আপনি রিজার্ভের কথা বলছেন, রিজার্ভ এটা কিন্তু একটা কনফিডেন্সের প্রশ্ন। রিজার্ভটা থাকলেই আমার অর্থনীতির সব কিছু ঠিক থাকে। সেখানে এই যে পরশুদিন বলল যে 28 বিলিয়ন হয়েছে ইত্যাদি, সেখানে IMF এর $1.15 বিলিয়ন যুক্ত হয়েছে। তারপরে অন্যান্য আরো যে যাদের কাছ থেকে আমাদের ঋণ পাওয়ার কথা ছিল, এরকম প্রায় 900 বিলিয়ন কোরিয়া থেকে পাওয়া গেছে। ঠিক আছে, আপনার রিজার্ভ যদি আপনি ঋণের টাকা দিয়ে হিসেব করে দেখেন, আমার অনেক রিজার্ভ হয়েছে, এটা তো ওই যে গ্রামের সেই হরিপদর মতন অবস্থা হবে। সবাই রাস্তায় দাঁড়িয়ে বলবে, জানেন আমি এবার এত টাকা ঋণ করেছি। কেউ বলে কোনোদিন রাস্তায় মাঝখানে এসে? তো বলে না। তো এখন এই রিজার্ভ যদি ভালো হতো, এখানে রেমিটেন্সের যদি অবদান থাকতো, রেশিও ভালো থাকতো, এখানে যদি আমার রপ্তানির টাকাটা এসে থাকতো, এখানে আমি আমদানি কমিয়ে যে টাকা সেভ করতে চেয়েছি সেইটা যদি এসে থাকতো, তাহলে রিজার্ভ ঠিক আছে। আর রিজার্ভ যদি ঋণের টাকা দিয়ে আমার রিজার্ভ বিল্ড আপ করতে হয়, তা ওটা দেখতে ভালো হবে কিছু, কিন্তু কাজের তো হবে না। যেমন আমাদের 42, 44, 50 পর্যন্ত উঠেছিল, কিন্তু সেটা ধপাস করে নেমে গেল কেন? কারণ এর টাকা ওর টাকা তার টাকা সব শর্ট করতে যেয়ে এই অবস্থা হয়েছে। সুতরাং রিজার্ভটাকে রিজার্ভ করতে গেলে পর আমার ওই আমদানি রপ্তানি বা ওই রেমিটেন্স বা আরও অন্যান্য কাজে দেখতে হবে। এখন আমি আমদানি কমিয়ে রিজার্ভ যদি বিল্ড করতে চাই, তাহলে আমদানি কমানো মানে কি? আমার উৎপাদন ব্যাহত হবে, কারণ আমি মেশিনারি আনতেছি না, আমি র মেটেরিয়াল আনতেছি না। হ্যাঁ, তো সুতরাং আমরা কিন্তু এই যে গত মার্চ মাসে কমিয়ে আমার উৎপাদন ক্ষমতাকে কমিয়ে আমি এদিকে আবার বলছি আমি মূল্যস্ফীতি কমাবো, আমি আমার উৎপাদন কমিয়ে ওর কাছে জিনিস আক্রা করে ফেলছি, ফেলে আমি ওদিকে রিজার্ভে কিছু যুক্ত হচ্ছে বলছি। আমি একটু অন্যভাবে বাস্তব একটা উদাহরণ দেই। 1990 সালের 2রা জুন আমি ERD-তে জয়েন করি, ডাইরেক্টর ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে। জয়েন করে আমি সচিব এনাম আহমেদ চৌধুরী সাহেবের রুমে গেলাম, যে দেখলাম যে তখন তো মোবাইল ফোন ছিল না, ওনার এখানে একটা কানে ফোন, এখানে একটা ঝুলছে, আর একটা এখানে, আর একটা এখানে, 3-4টে ফোনে কথা বলছেন। দেখলাম স্যার খুব উদ্বিগ্ন। তা আমি বললাম, স্যার কি উদ্বিগ্ন? আমি জয়েন করতে আসছি। বললেন না, আজকে আমাদের রিজার্ভ হচ্ছে মাত্র $905 মিলিয়ন। 2রা জুন 1990। এরশাদ সাহেবের তখন আসরক্ত, মানে মগরেবে রক্ত আর কি, মানে শেষ। চারিদিকে কেউ কোনো বিশ্বাস করে না, কোনো ক্রেডিবিলিটি নাই, কেউ আমাদেরকে লোন দেয় না, আমাদের LC খুলতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। হতে হবে 1300 মিলিয়ন তখনকার সময়, 4 মাসের ওই যে 4 মাসের আমদানির বিল জমা থাকতে নিজের 1300 মিলিয়ন। তাহলে এখন আমার 905 আছে। কি হলো, একটা পথ বের করে গেল কি, যে জাপান একটা 400 মিলিয়নের একটা দেবে, এনার্জি সেক্টর ক্রেডিট দেবে। হ্যাঁ, তাই ক্রেডিট আর কি। তবে জাপান একটা যথেষ্ট শর্তটা তো খুব কম, যাই হোক। তো সে ক্রেডিট দিতে গেলে বলছে যে এটা দিতে গেলে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে বিদ্যুৎ খাতে তোমার তাহলে এইসব করতে হবে, করলে তাহলে এটা আমি দেবো। কিছু শর্ত দিল যে আমি সিস্টেম লস এত কমাবো, এটা কমাবো ইত্যাদি। তা আমরা বললাম ঠিক আছে। সরকার বললো যে বল, তোমার বিশ্বাস করিনি, পরিষ্কার বললো। কিভাবে বিশ্বাস করবেন? বললো 12ই জুন জেনারেল মুনিম, তখন অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করবেন। ওই বাজেট বক্তৃতায় তাকে বলতে হবে যে আমি এইটা কমাবো, এইটা কমাবো, অর্থাৎ জনগণের সামনে বলতে হবে। এখানে বসে বসে বললেই হবে না, জনগণের সামনে বলতে হবে। এবং বললেন উনি, বলার পরে ওখানে ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরা ছিল, ওইটার ইংলিশ ট্রান্সলেশন ওয়াশিংটনে পাঠানো হলো। ওরা ওইটা পড়ে দেখলো যে হ্যাঁ, উনি হি হ্যাজ প্রোনাউন্সড বিফোর দি সিটিজেন, কারণ তাদের কাছেই তো সে নেবে। তারপর বলার পরে সে ওখান থেকে গ্রিন সিগন্যাল দিল জাপানকে। জাপান আমার ব্যাংক অফ টোকিওর থেকে আমার বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করলো, তাও 16 তারিখে। এই যখন অবস্থা, দারিদ্রের
বা আমার সেখানে আমার এই রিজার্ভ যে হঠাৎ 50 উঠেছিল এবং পরে যে ধপাস করে নেমে কমে গেল, ব্যাপারগুলো খুবই উদ্বেগের। এটা উদ্বিগ্নের। আমরা একটু বিরূপক্ষ পালের সাথে কথা বলতে চাই, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার কাছে একটি বিষয়, আমরা আব্দুল মজিদ স্যারের সাথে কথা বলছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম মূল্যস্ফীতি, আপনি যেমন বলছিলেন যে মূল্যস্ফীতি আমাদের আসলে আরো আগে কমানোর কথা ছিল, সেটি আমরা করতে পারিনি, পরপর 2-3টি বাজেটে আমরা মূল্যস্ফীতিকে প্রাধান্য দিচ্ছি। ঠিক একইভাবে বিনিয়োগ এবং রিজার্ভের কথাও কিন্তু আপনি আপনার কথায় বলেছেন। এই বাজেট আসলে কতটা সহায়ক রিজার্ভ বাড়াতে, বিনিয়োগ বাড়াতে এবং মূল্যস্ফীতি কমাতে? ধন্যবাদ। আমি মাঝখানে কিছু সময় ডিসকানেক্টেড ছিলাম, তো আমি মজিদ স্যারের কথা শুনতে পাইনি। কিন্তু বাজেটের ব্যাপারটি হচ্ছে কি, আমরা আসলে মানে বাজেট কে সর্বজ্ঞ, মানে সর্বরোগের মহৌষধ বলে কবিরাজেরা যেরকম ওষুধ দেয় চ্যবনপ্রাশ, এটা মনে করি। বাজেটটা তো একটা ফিসকাল পলিসি, যার জন্য উন্নত বিশ্বে বা বহির্বিশ্বে বাজেট যে কখন হয়ে যায় এটা কেউ টের পায় না, কিন্তু মনিটারি পলিসি যে এভরি 6 উইকসে হচ্ছে এটা নিয়ে টের পায়। মনিটারি পলিসি সবচেয়ে বেশি কিছু চালায়, কারণ বাজেটটা হচ্ছে যেমন জিডিপির, আমি হিসাব অনুযায়ী বলি, জিডিপির 14 ভাগ। 100 টাকা জিডিপি হলে 14 টাকা বাজেটের পুরো মুরদ এইটুক। কিন্তু যখন প্রাইভেট সেক্টরে যে লোন, সেইটা 40-50 ভাগ একটা জিডিপি। দ্বিতীয়ত আমাদের উৎপাদনের যা কিছু তার প্রায় 80% হচ্ছে প্রাইভেট এন্টারপ্রাইজ থেকে আসে। এই সব কিছুকে মোবিলাইজ করে সেন্ট্রাল ব্যাংক। দুর্ভাগ্যবশত আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে মানে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা মানে সাব রেজিস্টার অফিসের মতো। সুতরাং তারা নীতিগতভাবে ওইটা কিছু করতে পারেন। সেই জন্য আমি প্রথমে বলেছি যে বাজেটের কাজ কিন্তু মূল্যস্ফীতি নিয়ে কথা বলা না, এটা তার কাজ না, তার গ্র্যান্টস গুলো দেওয়া, বিভিন্ন দপ্তরে বন্টন করা। সুতরাং এই জায়গাটাতে বাজেটের কোনো ভূমিকা নেই। বাজেটের ভূমিকা বিনিয়োগে আছে। কিভাবে আছে? মূলত বাজেট যেটাকে বলে যে বড় খরচগুলো করে, যেমন পদ্মা সেতু নির্মিত হবে, মেট্রো রেল নির্মিত হবে, পাতাল রেল নির্মিত হবে, এটা করে কি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, যেটা হলো গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। তো গভর্নমেন্ট ইনভেস্টমেন্টে দেখা গেছে যেটা কিনশিয়ান ইকোনমিক্সে, যদি $20 ট্যাক্স করে নেই আর $20 গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করি, তাহলে অঙ্কের হিসাবে 20-এ কাটাকাটি হয়ে যাওয়ার কথা, কিন্তু কাটাকাটি হয় না। আরো অতিরিক্ত $20 আয় উৎপাদিত হয় জাতিতে, কারণ প্রাইভেট এন্টারপ্রাইজে, যেমন ধরুন পদ্মা সেতু হয়েছে, আশেপাশে হোটেল, তারপর রেস্তোরাঁ, তারপরে যে সুইমিং, তারপর নানান রকম কিছু সৃষ্টি হবে, মানুষের গতিবিধি বাড়বে, তৎপরতা বাড়বে। সুতরাং বাজেটের কাজটা হচ্ছে ওই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া, প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া। কিন্তু প্ল্যাটফর্মের সকল কাজগুলো করবে এই এজেন্টগুলো। এটা মনিটারি পলিসি আছে, আমাদের স্টক মার্কেট আছে, এই জিনিসগুলো করবে। সুতরাং ওই জায়গাটাতে বাজেট একটা পরিবেশ সৃষ্টি করে মাত্র, মানে প্ল্যাটফর্মটা দিয়ে দেয়। সুতরাং ওই দিকে আশা করা যে বাজেট এটা এবং মূল্যস্ফীতি কমানো, বারবারই ওভার আর্চিং দাবিটা যে করে, এটা করার কোনো যুক্তি নেই, কারণ এটা ফিসকাল পলিসি, ওইটা হচ্ছে মনিটারি পলিসি। সেন্ট্রাল ব্যাংকের নাম্বার 1 জব হচ্ছে মানে মনিটারি কন্ট্রোল এবং ইনফ্লেশন স্টেবিলিটি রাখা। এটা কিন্তু 1972 সালে যখন বঙ্গবন্ধু ব্যাংকিং অর্ডার, বাংলাদেশ ব্যাংকে অর্ডার করেছেন, সেখানে এই কথাটা যে মুদ্রার মানকে ঠিক রাখা, এই কাজটা এখন হয় না, কারণ এত বেশি ইন্টারাপশন হয় এবং সেন্ট্রাল ব্যাংকের লিডারশিপ ভেরি উইক, এবং তারা সবসময় চাতকের মতো তাকিয়ে থাকে কি বলে অর্থ মন্ত্রণালয়, সেখান থেকে সেভাবে তাদেরকে কেইটার করে তাদের ডিম্যান্ড। তারা আজকে এত হাজার কোটি টাকা চেয়েছে, ওইটা আগে দিয়ে তারপরে প্রাইভেটদের যদি যা থাকে তাহলে তারপরে দেওয়া হবে। আমরা কিন্তু এই বিষয়টি একটি যদি আমি বলি যে মার্চ মাসে যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ সেক্টরে যে ক্রেডিট গ্রোথ হয়েছে, সেটি কিন্তু গত প্রায় 1 বছরের মধ্যে দেখা গেছে মার্চ মাসে 10.49%। এটি 2023 সালের জানুয়ারিতে ছিল 12.62%। অর্থাৎ গত 9 মাসের মধ্যে আমরা দেখছি যে এই মার্চ মাসে সবচাইতে কম প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ, যেটি আমরা বলি যে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি এবারের সামনে আমরা যে বাজেট পাবো সামনের অর্থ বছরের জন্য, সেটি নিয়ে আমরা কথা শেষ করেছিলাম প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নিয়ে। আমি বিরূপক্ষ পালের কাছেই আবারও জিজ্ঞেস করতে চাই যে বাজেটে এবার নতুন যে বাজেট, নতুন অর্থ বছরের যে বাজেট, সেখানে বলা হয়েছে বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি হবে 27.34% টার্গেট করা হয়েছে, আর গত অর্থ বছরের থেকে সেটি 23%-এরও বেশি। আমরা কিন্তু গত বছর যে টার্গেট করেছিলাম যে বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়বে, সেটি
কিন্তু আমরা পূরণ করতে পারিনি। সেখানে এটি আসলে এই যে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া, কারণ আমরা জানি যে প্রাইভেট সেক্টরের গ্রোথের জন্য ব্যাংকিং খাতের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে থাকে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প বা অন্যান্য যে বিনিয়োগকারী। আপনার কাছে কি মনে হয় যে কতটা আসলে আমরা প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। এখানে কিন্তু কয়েকটা পজিটিভ দিক আছে। একটা হচ্ছে যে নতুন সরকার তো নতুন, এটা তো নতুন সরকার, প্রথম বাজেট। সবসময় ইনভেস্টররা এক ধরনের প্যানিকে থাকে বা এক ধরনের জিটারি, যেটাকে বলি আমরা, অস্থিরতায় থাকে। নির্বাচনের 2 বছর আগে থেকেই তাদের অস্থিরতাটা শুরু হয়। যেহেতু ইলেকশন হয়ে গেছে, এখন আমি একটা পজিটিভ, অন্তত পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থেকে একটা পজিটিভ দিক দেখি যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায়। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তাদের অ্যাডিকুয়েট ফান্ড আছে কিনা। আমরা সম্প্রতি কিছু সময় দেখেছি যে সঞ্চয়পত্র পাহাড়ের মতো করে বাড়তো, সেই সঞ্চয়পত্রেরও কিন্তু এখন প্রবৃদ্ধি নেগেটিভ, মানে সেটা মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। তো ঘুরে ফিরে সেই কথাটা যে আসে যে আগুন যখন লাগে তখন তো আগে মানে জীবন বাঁচাও, তারপরে সম্পদ বাঁচাও, সেভাবে আর কি কথাটা। তো এখন মূল্যস্ফীতি, খুব উচ্চ মূল্যস্ফীতি থাকলে কি হয়? ভোক্তা, আমি যদি আগে 6টা ডিম খেতাম, এখন আমি 3টা ডিম খাই। হ্যাঁ, এটা এটা গ্রাম অঞ্চলে আমি শুনতে পাচ্ছি এগুলি কথা, মানে এখান থেকেই বুঝতে পারছি। তো এখন যখন ভোক্তা যদি ভোগ কমিয়ে দেয়, ভোগ হচ্ছে বিনিয়োগের ইঞ্জিন, মানে এটাকে ড্রাইভ। আমি যে বিনিয়োগটা করব, আমি যে ফার্ম বানাবো যেখানে এত হাজার ডিম উৎপাদিত হবে, ডিম তো খাবে কম মানুষ, তখন আমার কি হবে? এখান থেকে একটা নেগেটিভ, মানে আমি ফান্ড অ্যাভেলেবল কিনা ব্যাংকে আছে কি না আছে সেটার চাইতে বড় কথা যে ইনফ্লেশন ইভেনচুয়ালি, এটাকে দৈত্য বলে, যে দৈত্যটা আস্তে আস্তে উঠে যায়। প্রথম দিকে ইনফ্লেশন ভালো, কারণ ইনফ্লেশন কিছু থাকলে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। যে জিনিস যেমন জাপান, ডিফ্লেশন ডিফ্লেশন থেকে বিনিয়োগ কমে যায়, কারণ দাম যদি কমতেই থাকে তাহলে আমি জিনিসটা বানাবো কেন? দামটা কিছু বাড়তে থাকবে, কিন্তু যেটা বেশি বাড়ে তাহলে কিন্তু তখন আর আমার কেরামতি থাকে না, তখন যেহেতু ভোক্তা খাবে না, আমি উৎপাদন কম করব। সুতরাং ওই জায়গায় একটা নেগেটিভ, এই এই ইকোনমিক্সটা বোঝার জন্য যে এটা আছে, এই নেগেটিভ একটা প্রেশার আছে। সুতরাং এই যে যে উচ্চাভিলাষী যে ব্যাপারটা হচ্ছে যে জিডিপির 27% হবে, এটা আরো আগে হওয়া উচিত ছিল। আমরা অ্যাজ এ শেয়ার অফ জিডিপি আমাদের কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ছে না, একটা স্থবিরতায় আছে। এটার কারণ দুটো। একটা হচ্ছে যে ক্রাউডিং আউট, যেটা যে টাকা পয়সা নিয়ে নেয়, যেটা আপনি উল্লেখ করলেন একটু আগে, যে ব্যাংক থেকে টাকা নিলে আমি তো উচ্চ হারে। আরেকটি বিষয় এখন আছে যে যেহেতু আমরা ইন্টারেস্ট রেট ক্যাপটা যথাসময়ে তুলিনি, সুতরাং লালনের কথায় সময় গেলে সাধন হবে না। এখন অসময়ে এটা এত বেশি বেড়ে যাচ্ছে, আমি তো ব্যাংক আমাকে ডাকলেও আমি তো টাকাটা নিতে চাইবো না। আমি বুঝাতে পেরেছি কিনা? আমি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিব, নিয়ে যদি কোনো রকম, আর সব সময় আত্মীয় স্বজন বা ভালো শ্বশুর পাওয়া যায় না যে টাকা পয়সা দেবে আপনাকে। সুতরাং ওই একটা দিকে ইনফ্লেশন উইল ড্যামেজ যে এই যে যে স্পিরিটটা যে আমি এখন করব, যেটাকে কিনস বলেছেন অ্যানিম্যাল স্পিরিট। ইনভেস্টমেন্ট ভোগটা চলে একটা স্মুদিং, ভোগ হঠাৎ করে বাড়ায় না, বড়লোক 8 বেলা খায় না। বা আমি আগে 3 বেলা ভাত খেতাম, এখন হঠাৎ করে পয়সা বাড়লে আমি 9 বেলা ভাত খাবো না। কিন্তু বিনিয়োগটা অ্যানিমেল স্পিরিটে বাড়ে। এই অ্যানিমেল স্পিরিট বাড়ার পেছনে ইনফ্লেশন একটা একটা ডেটারিং ফ্যাক্টর, একটা পিছিয়ে দেওয়ার ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যদি এই ভোগের প্রবণতাটা কমে যায় এবং বাইরে থেকে জিনিস আনাও যদি আমার ইনফ্লেশনটা বাড়ে, যেমন ইম্পোর্ট চ্যানেলের মধ্যে যেহেতু মুদ্রার মানও পড়ে যাচ্ছে, সুতরাং এই দিক দিয়ে আমি যে র ম্যাটেরিয়ালস আনবো, বিনিয়োগ তো আমি খালি এমনি এমনি করবো না, কিছু বিনিয়োগ আসবে ক্যাপিটাল মেশিনারি। আপনি বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখেন যে যেই থেকে আমাদের এই যে ইনফ্লেশন, এই এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্টটা শুরু হয়েছে, এখন পর্যন্ত 30% ক্যাপিটাল মেশিনারি কমে গেছে। ক্যাপিটাল মেশিনারি, র ম্যাটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, এটা হচ্ছে আমাদের ইম্পোর্টের 65%। এগুলি কমে গেলে সস্তা কলা, মানে শুধু সস্তা কলায় তো চিরা ভিজবে না, মানে আমার তো স্যার ম্যাটেরিয়ালস আমরা হচ্ছে গিয়ে এটির প্রভাব কিন্তু দেখি আমরা, আমি এবং হচ্ছে আমি দেখেছি আমার জিডিপিতে। যে সহকর্মীরা কাজ করেছে তারা কিন্তু দেখেছে গত 1 বছরের মধ্যে অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের যে বিনিয়োগ এলসি খোলা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন এবং অনেকে শিল্প প্রতিষ্ঠান কোনো একটি সময় একটি সিজনে বন্ধও রাখতে হয়েছে, কারণ তিনি আসলে উৎপাদন এবং খরচের যে হিসেবটি সেটি আসলে সমন্বয় করা তার জন্য কঠিন হয়ে গেছে। বিরূপক্ষ পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি মূল্যস্ফীতি নিয়ে
বেলায়েতের কাছে একটি বিষয় জিজ্ঞেস করতে চাইবো। বিরূপক্ষ পাল যেমন বলছিলেন যে মূল্যস্ফীতি অন্যতম একটি বিষয় সরকারের কাছে এবং সব পক্ষের কাছেই। মূল্যস্ফীতি আমরা দেখছি ডাবল ডিজিট থেকে কিন্তু গত এক বছরে নামছে না। এবার কিন্তু মূল্যস্ফীতির টার্গেট দেওয়া হয়েছে সামনের বছর 6.5%। তো সেই ক্ষেত্রে মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম কিন্তু মজুরি বৃদ্ধি। আপনি খুব সম্প্রতি একটি নিউজ করেছিলেন, একটু বলবেন যে মজুরি বৃদ্ধি কি মূল্যস্ফীতির সাথে টক্কর দিয়ে বাড়তে পারছে বা বেড়েছে কিনা, বা এটার ট্রেন্ড কীরকম? আমি এটা নিয়ে অর্থনীতিবিদ আহসান এস মনসুরের সঙ্গে কথা বলেছিলাম। উনি একটা সুন্দর কথা বলেছেন, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যে আদর্শ অর্থনীতিতে, অর্থাৎ যে অর্থনীতি প্রবৃদ্ধির দিকে যায়, সেই অর্থনীতিতে মজুরি হবে মূল্যস্ফীতি থেকে কমপক্ষে 2 থেকে 3% বেশি। কিন্তু আমাদের এখানে হচ্ছে মূল্যস্ফীতিটা 2 থেকে 3% বেশি। আবার গত 4 বছরের যদি আপনি বিশ্লেষণ করেন, মূল্যস্ফীতি 5 থেকে 10-এ চলে এসেছে, মজুরি 6 থেকে 7-এ আসলো। অর্থাৎ মজুরি 1% বাড়লো মাত্র, কিন্তু মূল্যস্ফীতি দ্বিগুণ হয়ে গেছে। তো এটি একটি এখন যে, অর্থাৎ মূল্যস্ফীতি আমরা যদি একেবারে সাধারণ মানুষের কথায়, মানুষের ভাষায় বলি, যে জিনিসপত্রের দাম বাড়া, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ে আপনি যদি হিসাব করেন, আমি আমার রিপোর্টেও, আমি প্রতিবেদনে এটা বলার চেষ্টা করেছি যে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ে, প্রত্যেক দিন বেড়ে যায়, অথবা প্রতি সপ্তাহে বাড়ে, অথবা প্রতি মাসে বাড়ে, কিংবা মানে এটার বাড়ার কোনো আসলে নিয়ম কানুন এখন আর নাই, যখন ইচ্ছা তখন বেড়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আলুর বাজারে, পেঁয়াজের বাজারে অস্থিরতা, যেখানে খাদ্য মূল্যস্ফীতি আমরা দেখছি গত কয়েকদিন ধরে 11-12 এইভাবে থাকছে, বা খাদ্য মূল্যস্ফীতি কখনো কখনো আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আলুর দাম কিন্তু এক সময় হচ্ছে খুবই কম ছিল, নিজেদের উৎপাদন সবকিছু, মানে এমন হতো আলু নষ্ট হওয়ার উপযোগ হতো। এখন আমরা 50 টাকা, 60 টাকা, কোথাও কোথাও 65 টাকা দিয়েও আলু কিনতে হচ্ছে। হ্যাঁ, তো সেজন্য এটার তো একটা নেতিবাচক প্রভাব খাদ্য মূল্যস্ফীতিতে পড়তেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন আসলে মূল্যস্ফীতি বাড়ায় যে বিষয়টা হচ্ছে, যে আসলে মজুরি বাড়ার যে বিষয়টা, সেটা না হওয়ার কারণে মানুষ বাজারে গিয়ে আসলে সরাসরি হিমশিম খেতে হচ্ছে। আবার এখানে গতকালকে বিরোধী দলীয় নেতা সংসদে অর্থ বিল পাস হওয়ার আগে তিনি একটি কথা বলেছেন, যে আসলে আমাদের যে বাজেটের ঘাটতি মেটানোর জন্য অতিমাত্রায় অভ্যন্তরীণ ব্যাংকের ঋণ নির্ভরতা, এটি আসলে আমাদের জব মার্কেটে কিন্তু এক ধরনের নেগেটিভ প্রভাব ফেলতেছে। তো সেটির কারণে যদি আপনার জব মার্কেট যদি সংকুচিত হয়ে যায়, তাহলে তো মজুরি কমবেই, মজুরি তো বাড়বে না। যখন জবের চাহিদা থাকবে তখন তো মজুরি বাড়বে। এই বিষয়গুলো, এটা একটা বড় ধরনের সমস্যা। এগুলো তো প্রত্যেকটি জিনিসের সাথেই জড়িত। আমার যদি বেসরকারি খাতে, যেহেতু আমার 82% মতো কর্মসংস্থান হয়ে থাকে, সেখানে যদি এক ধরনের ইমব্যালেন্সড অবস্থা থাকে, সেটি আলটিমেটলি কর্মসংস্থানে প্রভাব ফেলবে, চাকরির বাজারে প্রভাব ফেলবে। আমি যেটি বলছিলাম যে আসলে কথাটা শেষ করতে পারিনি, যে মূল্যস্ফীতি তো, জিনিসপত্রের দাম তো প্রত্যেকদিন প্রতি সপ্তাহে বাড়ছে, বেতন কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে বাড়ছে না। বেতন প্রত্যেক বছরে হয়তো একবার বাড়ে, কারো 4-5 বছরেও কিন্তু বেতন বাড়ছে না। এরকম অনেক প্রতিষ্ঠানের খোঁজ আমি পেয়েছি। আমি নিজে একটি প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারবো, আমার আত্মীয় স্বজনের একটি প্রতিষ্ঠান, সেখানে আমরা ছোটবেলা থেকে ওই প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি, আত্মীয় স্বজন সবাই হয়েছে। এখন এমন একটা অবস্থায় চলে এসছে যে সেই প্রতিষ্ঠানেরই কর্মকর্তাদেরকে বলতে হচ্ছে যে আপনি ছাঁটাই করার কথা বলতে হচ্ছে। অর্থাৎ সেখানে বলছে যে তাদের উৎপাদন কমে যাচ্ছে, এবং উৎপাদন কমার কারণ হিসাবে গ্যাস, বিদ্যুৎ সমস্যার কথা বলা হচ্ছে। একটু আগে স্যার বলছিলেন যে আসলে দেশি বিনিয়োগের কথা। আমরা যদি রিজার্ভের প্রসঙ্গে আসি, বিদেশি বিনিয়োগটা একটা বড় সংকটের। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো, এবং স্যারের কাছে আমার এর পরবর্তীতেই যে বিষয় নিয়ে কথা বলবো, যে আপনি বলছিলেন যে ব্যাংকের কাছ থেকে যে আমি ঘাটতি বাজেট পূরণ করব, সেটি এবার 1,60,900 কোটি টাকা আভ্যন্তরীণ ঋণ, এবং আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমরা ব্যাংকের উপর নির্ভর করে থাকি। বেলায়েত যেমন বলছিলেন যে আমার এখানে মজুরির থেকে মূল্যস্ফীতি বেশি। আবার আমরা দেখছি যে যদি ব্যাংক সেক্টরে আসি, সেখানে দেখছি আমানতকারীরাই কিন্তু মূল, যদি বলি যে ব্যাংকের মালিক, কিন্তু তারা কেন আসবেন? কারণ আমরা যখন দেখি ঋণের সুদের হার বাড়ছে, কিন্তু আমরা কিন্তু আমানতের সুদের হার, সে হারে কিন্তু মূল্যস্ফীতির সাথে টক্কর দিয়ে বাড়তে দেখছি না। এ বিষয়ে আমরা কথা বলবো একটি ছোট্ট বিরতি নিয়ে, এখনই ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম এবারের বাজেট নিয়ে, সামনের অর্থ বছর কেমন যাবে। স্যারের কাছে আমি বিরতির আগেই একটি প্রশ্ন রেখেছিলাম, যে আমাদের যে ঘাটতি বাজেট পূরণের জন্য, এবং বেলায়েত হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিল, আমরা মূল্যস্ফীতির সাথে যেমন মজুরির টক্করটা দেখতে পাচ্ছি না,
ঠিক একইভাবে কিন্তু ঋণের সুদের হার এবং আমানতের সুদের হার, আমানত আমি কেন রাখবো যদি আমার ঋণের সুদের হার বাড়ছে, আমার মূল্যস্ফীতি থেকে যদি এখন পর্যন্ত ব্যাংকগুলোতে 10%, 11% এরকম, কিন্তু আমার মূল্যস্ফীতি তার থেকে বেশি, খাদ্যের মূল্যস্ফীতি তো 2 ডিজিটের কমে আসছে না। এটি কিভাবে, এই যে ঘাটতি পূরণ করতে যাব কিন্তু আমানতকারী যদি আমি টানতে না পারি, সেই জায়গাটি কিভাবে চ্যালেঞ্জ বা কিভাবে এটা এখানে দুটো ইস্যু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমানতকারী যে টাকা রাখে তার যে সুদ, ওই যে সুদের হার বাড়ছে না, তার যে অসুবিধা, রিটার্নটা তার আসতেছে না, ওদিকে ইনফ্লেশন বেশি, ওর টাকা তো ওখানে বসে যাবে, সেই জন্যই সে কিন্তু আর যাবে না। সে ওই যে বিরোধীরা যেমন বললেন সঞ্চয় ভেঙে ফেলাচ্ছে, কারণ সে রাখতে পারতেছে না, যে তার তো খরচ বেশি। কোনো মানুষ যদি 10 টাকা ব্যাংকে রেখে 2 বছর পরে দেখে যে ওটা 8 টাকা হয়ে গেছে, তো ও তো বসে বসে ক্ষতি। এই যে পুঁজিবাজারে মানুষ যে সর্বশান্ত হয় ওই কারণে, ও একটা প্রত্যাশা করে একটা শেয়ার কেনে, চোখের সামনে দেখার সামনে দেখা গেল 10 লাখ টাকা বসে গেছে, এই লসের তো দুঃখজনক বেশি। তো সুতরাং এখানে একটা পয়েন্ট হচ্ছে যে ইনফ্লেশন যদি এই আমানতের যে সুদ বা যেটা আসে তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন টাকার ভ্যালু কমে যায়, এবং কমে যেয়ে ওর আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যায় আর কি সমাজে। এটা একটা টাকার ভ্যালু এমনিতেই আমরা দেখছি যে কমে যাচ্ছে। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা এর সাথে সংযুক্ত, সেটা হচ্ছে আমানতকারী টাকা রাখে বিশ্বাসের ভিত্তিতে, যে এই টাকা নিয়ে ব্যাংক চারিদিকে লোকের দেবে, দিয়ে তাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, আমিও লাভবান হব, কারণ আমি ওই উৎপাদন নিতে পারবো, কিনতে পারবো, আমার ছেলে মেয়ের লেখাপড়া হবে, সব হবে, উনি স্কুল প্রতিষ্ঠা করবেন, উনি রাস্তা বানাবেন, আমার এখানে সুবিধা হবে। এই লোভে কিন্তু মানুষ বিনিয়োগ করে, যে ব্যাংকে সক্ষমতা দেয় যে আপনি এটা নিয়ে সবাই দেন। এখন যদি আমি দেখি আমার এই টাকাটা আমার, কিন্তু আরেকজন এসে বলছে আমিই মালিক, বলতেছি আমি ব্যাংকের মালিক, এবং সে টাকা এখানে ওখানে নিয়ে যাচ্ছে, সে কাজ করছে না, কর্মসৃজন করছে। খেলাপি যেহেতু বললেন যে খেলাপি ঋণটি কমানো আমাদের জন্য কতটা জরুরি, এই মূল্যস্ফীতি যেহেতু আমরা প্রাধান্যই দিচ্ছি বাজেটে, দিতে হবে ওই জন্যই, মানে দিতে যেয়েও দেওয়া যাচ্ছে না, এই কারণে বলছি যে আমার টাকা নিয়ে ব্যাংক ব্যবহার করতেছে না, কর্মসৃজন হচ্ছে না, মজুরি বাড়তেছে না, ওই যে বললো, অথচ আমাকে এই অর্থনীতিতে এই কষ্টের ভিতরে থাকতে হচ্ছে। একজন এসে বললো আমি টাকা, তারপরে এই যে এনপিএল বা ওই যে টাকা সরানো, এগুলো এর থেকে আমি দেখছি যে ও আমার যে সোশ্যাল সার্ভিস যেটা দেবে সেটা সে দিতে পারছে না। টাকা আমার পকেটে যদি 10 টাকা 4 দিন পড়ে থাকে না, ওর দাম কিন্তু 10 টাকা। সেক্ষেত্রে যদি আমরা বলি ফিসক্যাল পলিসি এবং মনিটরি পলিসির একটা সমন্বয়ের প্রয়োজন, সেক্ষেত্রে যদি আপনি আমাকে শেষ দিকে আছি, যদি 1 মিনিটে আমাদেরকে একটু বলেন যে এই যে আমরা বাজেট বাস্তবায়ন, এডিপি সবসময় আমরা টার্গেট করি, বেলায়েত এডিপি বিষয়গুলো খুব ভালো এর আগে বলেছিলেন, আমরা এই টার্গেটগুলো ফিল আপ করতে পারি না। এর জন্য আসলে বাজেট বাস্তবায়নে এবার তো আমরা খুব সংকোচন অবস্থায় আছি, শুদ্ধাচার চর্চা কতটা প্রয়োজন হবে? অতি অবশ্যম্ভাবী প্রয়োজন, এছাড়া আর কোনো কিন্তু পথ নাই। কারণ আমার যা আছে, যে কয় টাকাই আছে, সেইটা যেন আমি যথাযথভাবে ব্যবহার করি। এখান থেকে টাকা আবার সরে গেলে বা অন্যদিকে চলে গেলে আমার ওই মরার উপরে খাড়ার ঘাই হবে। শুধু আমার যা আছে, আমার এখানে চেষ্টা করতে হবে আমার সীমাবদ্ধতা। জাস্ট লুক অ্যাট দি শ্রীলঙ্কা, সে কিন্তু একেবারে খাদে পড়েই গিয়েছিল, যাওয়ার পরে একটা সার্টেন একটা জায়গায় মানুষের প্রচণ্ড চাপে বা ইয়ে করে একটা জায়গায় এসে তারা থামাইছে, পুরোটাই একদম ইউটার্ন করেছে। হ্যাঁ, ইউটার্ন করেছে, কারণ সে ওই পয়েন্টে, কয়েকটা পয়েন্টে সে খুব স্ট্রিক্ট নিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমি বলছি আমি সাশ্রয়ী হব, বলছি আমি কি বলে কনজারভেটিভ হব বা ইয়ে করব, কিন্তু আমার খরচ কাজ সবই কিন্তু, যেমন আমি বলি, আপনি বাস্তবায়ন বা ইএডিবির কথা বলছিলেন, গত বছর ইলেকশনের আগে বলেই বেশ কিছু প্রকল্পকে তড়িঘড়ি করে শেষ করা হয়েছে, কাজ শুরু করার আগে, মানে শেষ হওয়ার আগেই উদ্বোধন করা হয়েছে, এবং একদিনের কাজ আরেক দিনের কাজ 2 দিনে করার জন্য নামে। যেমন আপনার বাসায় যদি একটা জিনিস হয়, আপনি নর্মালি করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি হঠাৎ এসে বলেন না কালকেই কিন্তু মেয়ের বিয়ে, আমার আজকে কিন্তু এই কাজ করতেই হবে, তো তখন তো ওই মিস্ত্রিও টাকা বেশি নেবে, আমার জিনিসও এইভাবে কিন্তু যখন আমার সবচেয়ে বেশি সাশ্রয়ের প্রয়োজন ছিল
তখন আমার খরচ। এটি কিন্তু স্যার করোনার আইএমএফও পরেও বলেছে বলা যে হলো। বিশেষ করে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সে দেশগুলো যখন কোনো প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগায় তখন তার মূল্যস্ফীতির জন্য সেটি মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার এক ধরনের শঙ্কা বাড়ে। আমরা এই বাড়ে না, নিয়ে এটাই আলোচনা হয়। আরো করব সামনের কোনো এখন প্রকাশে। আজকের মতো এখানেই শেষ করছি।